ওকে, আসসালামু আলাইকুম। তো আমার মনে হয় আমার সি সেকশনের স্টুডেন্ট, বিশেষ করে যারা অনার্স সেকশনের স্টুডেন্টরা আসছে বুঝতে পারতেছি। তো তাদেরকে ওয়েলকাম টু মাই ক্লাস। আমার একটা সৌভাগ্য হচ্ছে যে এই সুযোগে আমি তোমাদের সাথে একটু কথা বলার সুযোগ পাচ্ছি আর কি। তো সেদিক দিয়ে নিজেকে খুব ধন্য মনে করতেছি। এনিওয়ে, তো আমার যে ক্লাসটুকু বাকি ছিল সেটি নিয়ে আমি এখন আলাপ করতে যাচ্ছি। আমি একটু বেশি সময় নিয়েছিলাম এই জন্য আমি একটু রিক্যাপ করবো এই জন্য আর কি। বেতো নিউক্লিক অ্যাসিড মেটাবলিজম টোটাল একটা চ্যাপ্টার, সেখানে মনে হয় রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এগুলোই ছিল। তো রেপ্লিকেশন সম্পর্কে আমরা ডিটেলস আলাপ করেছিলাম ক্লাসে যে ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল। ডিএনএর একটি খণ্ডকে আমরা জিন বলে থাকি, দ্যাট আর রেসপন্সিবল ফর স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স অফ এ হিউম্যান বডি অথবা এনিম্যালস, যেটি বলে থাকেন। তো রেপ্লিকেশনটা হলো যখন একটা সেল ডিভিশন হয়, মানে একটা সেল থেকে যখন দুটা সেল তৈরি হয়, তো সমান সংখ্যক ডিএনএ কিন্তু দুইটা সেলে চলে যেতে হয়, দুটো সেলেই ডিফারেন্সিয়েট হতে হয়। এখন প্রশ্ন হলো যে নাম্বার অফ ডিএনএ ইন দ্য প্যারেন্ট ইট ইজ ফিক্সড, এটা কখনোই চেঞ্জ হবে না, অবশ্যই চেঞ্জ হবে না, এটা ফিক্সড তাই থাকবে। এখন প্রশ্ন হলো যে তাহলে সেল যখন ডিভিশন হচ্ছে, তো প্রত্যেকটা সেলেই তো নিউক্লিয়াসের প্রয়োজন পড়বে, আর প্রত্যেকটা নিউক্লিয়াসের ভিতরে তোমার ডিএনএ থাকবে। তাহলে একটা সেলের অস্তিত্ব যদি ঠিক রাখতে হবে, একটা অ্যানিম্যালের যদি তার জেনেটিক পিউরিটি যদি ঠিক রাখতে হয়, তাহলে অবশ্যই সেলের ভিতরে তার যে ডিএনএ নাম্বারটা সেটা অবশ্যই ঠিক থাকতে হবে, ফিক্স থাকতে হবে। তাহলে এটি কেবলই পসিবল যখন আমরা ডিএনএ থেকে ডিএনএ কপি করি। যেমন একটা নোট থেকে একটা নোট কপি করা হয়, বা একটা বই থেকে একটা বই কপি করা হয়, এখানে বইয়ের কিন্তু কোনো সমস্যা হয় না, প্রচুর পরিমাণে বই কপি করলে কিন্তু তৈরি হয়ে যায়। ঠিক একই অবস্থায় প্যারেন্টাল সেলে যে ডিএনএ থাকে, সেই ডিএনএ থেকে কপি করার পর প্রচুর ডিএনএ তৈরি হয় এবং যেটা এক একটা সেলের ভিতরে প্রবেশ করে চলে যায়। দিস ইজ কল্ড রেপ্লিকেশন। এটি হলো রেপ্লিকেশন। এভাবেই শরীরের প্রত্যেকটা সেলের ভিতরে ডিএনএ যে আইডেন্টিটি, ডিএনএ যে অ্যালাইক প্রপার্টিস, এটা একদম ঠিক থাকে, যার কারণে শরীরের প্রত্যেকটা সেলে একই রকমের ডিএনএ থাকে, একই রকমের জেনেটিক বৈশিষ্ট্য থাকে। তো দ্যাট ওয়াজ রেপ্লিকেশন। আমরা সেটি নিয়ে আলাপ করেছি, রেপ্লিকেশন। তো রেপ্লিকেশনের মাধ্যমে যখন ডিএনএ তৈরি হয়ে গেল, তখন সেলগুলো ডিফারেন্সিয়েট একটা সেল থেকে আরেকটা সেল, এভাবে আস্তে আস্তে তোমার প্যারেন্টাল সেল থেকে আস্তে আস্তে অফস্প্রিং তৈরি হতে থাকে, বড় হতে থাকে। এভাবেই জেনেটিক ইনফরমেশন গুলো প্যারেন্ট থেকে অফস্প্রিং এর ভিতরে আসতে থাকে, এই ডিএনএ কে কপি করার পরে। এখন আমি একটা কথা বলে নিয়েছি অলরেডি, প্রত্যেকটা সেলের ডিএনএ কিন্তু আইডেন্টিটি একই রকম থাকে, আইডেন্টিক্যাল থাকে, একই রকমের থাকে। সুতরাং কোনো একটি মেসেজের উত্তর দেওয়ার জন্য, যে কোনো সেলের কাছ থেকে কোনো একটি মেসেজের উত্তর দেওয়ার জন্য, কোনো একটা মেসেজের রেসপন্স করার জন্য, যে কোনো নিকটস্থ সেলের কাছ থেকেই কিন্তু নিউরন এই মেসেজটাকে ট্রান্সমিট করে এবং সেখান থেকে কিন্তু রেসপন্স আসে পায়। সেটা তোমরা ভালো করে নিউরন সিস্টেম পড়ছো, সেখানে কিন্তু এটা বলা আছে যে হঠাৎ শরীরে এক জায়গায় মশা কামড় দিল, সে তার নিকটস্থ সেলেই কিন্তু ওই মেসেজটা ট্রান্সমিট করতে, হোয়াট শুড আই ডু। তো সেই ক্ষেত্রে ওই নিউরনের যে মেসেজটা ট্রান্সমিট হয়, সেখান থেকে তোমার এই যে সেখানকার সেলের যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াস থেকে এই মেসেজের উত্তরটা যখন আসে, তখন তার উত্তরটা পাওয়া যায় যে হোয়াট শুড হি অর শি ডু। সে কি এটাকে বাতাস দিয়ে উড়িয়ে দিবে, নাকি থাবড়া দিয়ে এটাকে মেরে ফেলবে, না কি করবে, এটা তখন এই মেসেজের উপরে নির্ভর করে। তাহলে বোঝা গেল যে যতক্ষণ পর্যন্ত এই মেসেজের উত্তরটা না আসে, ততক্ষণ পর্যন্ত মানুষ কোনো ডিসিশন কিন্তু নিতে পারে না। আর কথা হলো যে এই মেসেজের উত্তর ডিএনএটা দেয় কিভাবে। তো ডিএনএ কপি হওয়ার পর ডিএনএ তৈরি হয়েছে, প্যারেন্টাল ডিএনএ অফস্প্রিং এ চলে আসছে। অফস্প্রিং এ আসার পরে এখন বিভিন্ন মেসেজের উত্তর, এখন মনে করো যে একটা ফুড মেটাবলিজম যাচ্ছে, সাপোজ কার্বোহাইড্রেট মেটাবলিজম। এখন গ্লুকোজকে মেটাবলিজম করার জন্য তোমার প্রথম এনজাইমটা দরকার হলো গ্লুকোজ 6 ফসফেট, বাট ইট ইজ এ এনজাইম। গ্লুকোজ 6 তোমার ফসফেটের যে এনজাইমটা, বা গ্লুকোকাইনেস যে এনজাইমটা, বা হেক্সোকাইনেস যে এনজাইমটা, এই এনজাইমটা তৈরি হওয়া দরকার। এখন এই মেসেজটা যখন নিকটস্থ সেলের ভিতরে, বা যে সেলে তোমার গ্লুকোজটা মেটাবলিজম হচ্ছে, সেই সেলের যখন নিউক্লিয়াসের ভিতরে মেসেজটা যখন যায়, তখন এই মেসেজের উত্তরটা ডিএনএ এর ভিতরে খোঁজা হয় যে কোন জেনেটিক অংশটুকু, কোন জিনটুকু এই মেসেজের জন্য উত্তর হবে। কারণ সেই অনুযায়ী ওই মেসেজটুকুকে, ওই জিনকে তখন কপি করে নিয়ে আসা হয়। কারণ ডিএনএ এত সফিস্টিকেটেড ম্যাটেরিয়াল, যেটা সেল থেকে কখনোই, বা সেলের এত ভিতরের দিকে এটা থাকে, যেটাকে সেল থেকে বের হওয়ার তো প্রশ্নই ওঠে না, বা এক্সপোজ হওয়ারও প্রশ্ন ওঠে না। তুমি ভাবতে পারবে না যে একটা সেলের সেল ওয়াল, সেল মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, তারপর নিউক্লিওলাস,
নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, তার ভিতরে ক্রোমাটিন তন্তু, ক্রোমাটনের ভিতরে হিস্টোন প্রোটিনের ভিতরে থাকে ডিএনএ। অর্থাৎ একটা সেল যখন স্ট্রেস কন্ডিশনে ভালনারেবল হয়ে পড়ে, সেটি প্রেসার হোক, টেম্পারেচার হোক, হিট হোক, যাই হোক না কেন, সেলের নিউক্লিওপ্লাজমও যদি নষ্ট হয়ে যায়, বাট সেল সর্বোচ্চ চেষ্টা করে তার ডিএনএ গুলোকে সেভ রাখার জন্য। কিন্তু পূর্ণ অবস্থায় শরীর যখন ডিএনএ সিস্টেম নষ্ট হয়ে যায়, তখন সেই ব্যক্তি কিন্তু এই স্ট্রেস কন্ডিশন থেকে আর কিন্তু রিকভার করে না, ফিরে আসে না। এই জন্য বার্নিং ইউনিটে কিন্তু এই জিনিসটা বলে যে এত পার্সেন্ট অংশ পুড়ে গেছে, অর্থাৎ এত পার্সেন্ট ডিএনএ নষ্ট হয়েছে। তো সে রিভাইভ করবে কিনা, সার্ভাইভ করবে কিনা বা রিকভার করবে কিনা, ডাক্তাররা বলে দিতে পারে একটা শরীরের কত পার্সেন্ট ডিএনএ এখান থেকে নষ্ট হইলে সেটাকে তোমার কি বলে, এটাকে কি বলে, মানে কারেকশন করা যায় বা এটাকে আবার সার্ভাইভ করতে পারে বা ডিএনএ আবার নতুন রিসিনথেসিস হতে পারে, এটা কিন্তু বলা যায়। তো এনিওয়ে, তো আমরা যেটা বলতেছিলাম সেটা হলো তাহলে যে প্রত্যেকটা মেসেজ যে উত্তরটা আসে ডিএনএ এর জেনে কোন একটা অংশটুকু থেকে, ডিএনএ একটা খণ্ডকে আমি বলেছিলাম জিন, এই জিন যে কপি হয়ে চলে আসলো, জিন যে অংশ, সাপোজ হেক্সোকাইনেসিস রেসপন্সিবল ডিএনএ যে অংশটুকু, ওই অংশটুকুকে আমি জিন বলতেছি। এখন নিউক্লিয়াসের ভিতর থেকে ডিএনএটাকে ওই অংশটুকু কপি হয়ে ডিএনএ থেকে বের হয়ে আসলো। এখন ডিএনএ থেকে যখন এই অংশটুকু বের হয়ে আসে, যে একটা নির্দিষ্ট স্ট্যান্ড যখন বের হয়, যেহেতু ডিএনএ ছিল ডাবল স্ট্যান্ড, বাট যে স্ট্যান্ডটা এখানে কপি হয়ে আসলো সেই স্ট্যান্ড যেহেতু সিঙ্গেল স্ট্যান্ড হয়, তো স্বভাবত কারণে সিঙ্গেল স্ট্যান্ড অফ দ্য নিউক্লিওটাইড আমরা সেটাকে বলে থাকি কি বলে, সেটাকে আমরা বলে থাকি এমআরএনএ, সেটাকে সরি আরএনএ বলে থাকি। সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ, ডাবল স্ট্যান্ড ডিএনএ। তো যেহেতু এর ভিতরে ওই মেসেজটা বিদ্যমান আছে, যে মেসেজটার জন্য ডিএনএ কে নক করা হয়েছিল, যেহেতু ওই একটা সিঙ্গেল স্ট্যান্ডের ভিতরে ওই মেসেজটা আছে, এই জন্য এই আরএনএ নাম হয়েছে মেসেঞ্জার আরএনএ। এখন মেসেঞ্জার আরএনএ মেসেজটা নিয়ে আসতেছে, এই যে মেসেঞ্জার আরএনএ তৈরি হইল, এই প্রসেসটা কি বলা হয় ট্রান্সক্রিপশন। যে ডিএনএ এর নির্দিষ্ট একটি অংশ কপি করে যে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, এই মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়ার প্রসেসটা কি বলা হচ্ছে ট্রান্সক্রিপশন প্রসেস। এর পরবর্তীতে যখন এই মেসেঞ্জার আরএনএটা নিউক্লিয়াস থেকে বের হয়ে আসে, বাট দেয়ার আর সাম নিউক্লিয়াসকে বা দেয়ার আর সাম তোমার এই যে নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইড যেটা আসলো আরএনএ, এই আরএনএ কে কিন্তু আবার চপিং করার জন্য বেশ কিছু এন্ডোনিউক্লিয়াস কিন্তু শরীরের ভিতরে থাকে। তো হতে পারে এন্ডোনিউক্লিয়াসের প্রভাবে এই আরএনএটা তার ফ্যাক্টরিতে প্রবেশ করার আগেই হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এটা হয়, সাধারণত হতে পারে। আমাদের মধ্যে ইউক্যারিওটিক যে সমস্ত সেল আছে, যারা সময় উচ্চতর প্রাণী, উচ্চতর জীব, এদের শরীরের ভিতরে কিন্তু অনেক অ্যাবনর্মাল সিচুয়েশন আছে, বিকজ দে আর নট রেসপন্সিবল টু চপিং ইয়োর আরএনএ অর ডিএনএ, সামথিং লাইক দ্যাট ইজ ভাইরাল ডিএনএ বা ভাইরাল আরএনএ, যেগুলো তোমার শরীরের ভিতরে আসতেছে। দিস নিউক্লিয়াস এনজাইম আর রেসপন্সিবল টু চপিং দ্যাট টাইপস অফ দ্য নিউক্লিওটাইড বা সেই টাইপ অফ তোমার নিউক্লিওটাইড। কিন্তু কথা হচ্ছে হতে পারে দ্যাট হ্যাভ নো এনি স্পেসিফিসিটি, হতে পারে যে এইরকম করে এন্ডোনিউক্লিয়াস, এরকম করে এন্ডোনিউক্লিয়াস যদি স্পেসিফিক নয়, সেটি হয়তো বা তোমার প্রয়োজনে যে মেসেঞ্জার আরএনএ সেটাকে চপিং করে দিল। এরকম যদি হয়, সেক্ষেত্রে কিন্তু এই মেসেজটা ঠিকই মেসেঞ্জার আরএনএ নিয়ে আসলো, কিন্তু এটাকে প্রোটিনে কনভার্ট করার আগে, হেক্সোকাইনেসে কনভার্ট করার আগেই এটি নষ্ট হয়ে গেল। যার কারণে এটি যখন এটি নিউক্লিয়াস থেকে বের হয়ে আসে, এই বের হয়ে এটা সেল নিউক্লিয়াস থেকে বের হয়ে তোমার ইয়াতে এন্ডোপ্লাজমে আসার আগেই এটিকে অবশ্যই কিছুটা মডিফিকেশন হতে হয়, যেটাকে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন বলা হয়। সেটি নিয়ে আমরা পরে আলাপ করবো। এই পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন হওয়ার পরে যখন এটি তোমার বের হয়ে আসে, তখন এটির উপরে এন্ডোনিউক্লিয়াস আর কোনো অ্যাকশন করতে পারে না। করলেও যে মেসেজ অংশটুকু, সে অংশটুকু নষ্ট হয় না। এটি পরবর্তীতে দেন রাইবোজোমের ভিতর প্রবেশ করে যায় এবং এই মেসেজটাকে, এই কোডটাকে তখন ডিকোড করে, করার পর সেখান থেকে তোমার স্পেসিফিক এনজাইম, হরমোন, প্রোটিন ইত্যাদি তৈরি হয়। তাহলে যে প্রসেসটার মাধ্যমে এই মেসেঞ্জার আরএনএটা এনজাইম, হরমোন বা প্রোটিনে কনভার্ট হয়ে গেল, ওই প্রসেসটাকেই বলা হয় ট্রান্সলেশন প্রসেস। ট্রান্সলেশন হওয়ার পরে আমরা জানি যে এটাকে আবার মডিফাই হওয়ার প্রয়োজন পড়ে। তোমরা যখন প্রোটিন পড়েছো ফার্স্ট এর আগের সেমিস্টারে,
কেমিস্ট্রি অফ বায়োমলিকুলস, তখন তুমি দেখেছো যেখানে প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার, কোয়াটারনারি স্ট্রাকচার বা আদার্স বিভিন্ন কম্পাউন্ড গুলো প্রোটিনের সাথে যুক্ত। যেমন লিপিড যুক্ত হলে সেখানে লাইপোপ্রোটিন বলছি, কার্বোহাইড্রেট যুক্ত হলে সেখানে আমরা গ্লাইকোপ্রোটিন বলতেছিলাম। এই যে যোগ বিয়োগ যেগুলো আছে বা মডিফিকেশন যেগুলো আছে, এগুলো হয় একটা নাসেন্ট প্রোটিন তৈরি হওয়ার পরে। এই প্রসেসটাকে বলা হয় পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। তো আমরা এই সম্পর্কে আজকে আলাপ করলাম, যে কথাগুলো বলেছি এই সম্পর্কে এখন আমরা আলাপে যাচ্ছি। তো জেনেটিক কোড সম্পর্কে মনে হয় আমরা আলাপ করেছিলাম যে মেসেঞ্জার আরএনএ যেটা বের হয়ে আসতেছে, সেই মেসেঞ্জার আরএনএ এর ভিতরে এইরকম কোডগুলো কিন্তু একের পর এক সন্নিবেশিত থাকে, অ্যারেঞ্জড থাকে। এখানে স্টার্ট কোডন হিসেবে তোমার থাকে এই মিথিওনিন, যে দেখতে পাচ্ছ AUG, এটা ইনিশিয়াল কোডন। এটা প্রথমেই সকল প্রকারের ইয়েতে কি বলে প্রোটিন লাইক যে সমস্ত কম্পাউন্ড গুলো আছে, সেটা হরমোন হোক, প্রোটিন হোক, এনজাইম হোক, এর প্রথম যে কোডটা থাকবে অর্থাৎ মেসেঞ্জার আরএনএ যে একটা সিঙ্গেল স্ট্র্যান্ড, এই সিঙ্গেল স্ট্র্যান্ডের ভিতরে AUG এবং C এই চারটি অক্ষর, এইরকম তিনটি অক্ষর দ্বারা, এই চারটি অক্ষর বিভিন্ন ভাবে এখানে সন্নিবেশিত আছে, অ্যারেঞ্জড অবস্থা আছে। তো তিনটা করে আমরা তাদেরকে যে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের জন্য যে রেসপন্সিবল করে থাকি, এই তিনটে অক্ষর বিশিষ্ট এই নিউক্লিওটাইড গুলোকে আমরা জেনেটিক কোড বলে থাকি। এদেরকে আমরা জেনেটিক কোড বলে থাকি। এখানে চারটি যেহেতু জেনেটিক তোমার আছে, নিউক্লিওটাইড আছে, ইউরাসিল বলে ইউরাসিল, তারপর তোমার সাইটোসিন, তারপরে এডেনিন এবং গুয়ানিন। এদিকে যদি তোমার করা হয়, কম্বিনেশন করা হয়, তাহলে মোটামুটি 64টা কম্বিনেশন প্রভাব পাওয়া যায়। এখন প্রশ্ন হলো যে 64টা কম্বিনেশনের জন্য তো 64টা অ্যামাইনো অ্যাসিড নেই। আমরা জানি স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড হলো 20টা। তো এই 64টাকে যদি 20টা অ্যামাইনো অ্যাসিডের ভিতরে নিয়ে আসতে হয়, তাহলে দেখা যাচ্ছে কোনো অ্যামাইনো অ্যাসিডের জন্য 4টি জেনেটিক কোড, যেমন লিউসিন, প্রোলিন, তারপর তোমার আর্জিনিন, তারপর গ্লাইসিন, তারপর অ্যালানিন, তারপর ভ্যালিন, তারপর থ্রিওনিন, এগুলোর জন্য কি সেরিন, এগুলো কি দেখা যাচ্ছে 4টি যে জেনেটিক কোড, প্রত্যেকটি সেরিনের জন্য দায়ী। আবার কোনো আছে 3টা আছে, কোনো জন্য 3টা আছে, কোনোটা 2টাও আছে। তো এই যে 3, 2 এবং সিঙ্গেল আছে যেমন মিথিওনিন, কিন্তু আবার কিছু আছে জেনেটিক কোড, এই 3টার কথা দেখেন, দেখো UAA, UAG এবং UGA, এই 3টে যে কোড আছে, এই কোডের জন্য আমরা কোনো প্রকারের অ্যামাইনো অ্যাসিড নেই। দিস আর কল্ড দি জেনেটিক কোড অর স্টপ কোডন, এদিকে আমরা স্টপ কোডন বলে থাকি। এগুলো যখন চলে আসবে ওই মেসেঞ্জার আরএনএ, তখন দেখা যাবে যে এখানে আসলে কোড করার মতো আর কোনো অ্যামাইনো অ্যাসিড নাই। ফর দিস রিজন দি ট্রান্সলেশন প্রসেস উইল বি স্টপড। এটি বলে স্টপ কোডন। তো অনেক সময় পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন থাকে যে একটা মেসেঞ্জার আরএনএ দেওয়া আছে, এই মেসেঞ্জার আরএনএ এর এরকম তোমার বিভিন্ন প্রকারের অক্ষর দেওয়া আছে। অনেক সময় জিজ্ঞাসা করে যে এটা প্রবাবল অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সটা কিরকম হবে। সেক্ষেত্রে কিন্তু তোমার এগুলো জানা থাকতে হবে না, আদারওয়াইজ তুমি কিন্তু জানতে পারো, লিখতে পারো। খুবই ইজি একটা প্রশ্ন, কিন্তু লিখতে পারলে একদম 100% মার্কস পেয়ে যাবে, আর না লিখতে পারলে কিন্তু কোনো উত্তর বা কোনো মার্কস নেই। সো দিস ইজ জেনেটিক কোড, যেটি মাধ্যমে সাধারণত একটি স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডকে কোড করা হয় এবং যেগুলো মেসেঞ্জার আরএনএ এর ভিতরে সন্নিবেশিত অবস্থায় থাকে। দিস ইজ মেসেঞ্জার আরএনএ। আমি বলেছিলাম আগে স্টার্ট কোডন AUG, এ দেখতে পাচ্ছ বিভিন্ন অক্ষরগুলো, নিউক্লিওটাইড গুলো বিভিন্ন ভাবে এখানে সন্নিবেশ। এখন প্রশ্ন হলো যে AUG হলো স্টার্ট কোডন ইজ ফর মিথিওনিন, কিন্তু GGC এটা কার জন্য, তার UCC এটা কার জন্য, UC, GGC, GCA, UAA। এখন প্রশ্ন হলো UAA যেটা দেখতেছি এটা কার জন্য, UAA হলো স্টপ কোডন। সো তোমাকে এখন জানতে হবে যে আসলে আমি এটা জানি কিনা। এটা স্টপ কোডন দেওয়া আছে, হতে পারে এরপরও আর 2-একটা সন্নিবেশন দেওয়া থাকতে পারে। এখন তুমি যদি মনে না যদি জানো তাহলে স্টপ কোডন, তাহলে এর জন্য একটা অ্যামাইনো অ্যাসিড লাগাই দিয়ে কিন্তু সামনের দিকে আগাতে থাকলে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই জন্য বলছি যে এইরকম একটা স্ট্যান্ড তোমার পরীক্ষা হলে দিয়ে দিতে পারে, 5' to 3', এখান থেকে যে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স হবে সেটা কি হবে। এই জন্য তোমার আসলে এই 3টি করে যে একটা কোড হয়, জেনেটিক কোড হয়, এই জেনেটিক যে কোডন হয়, এই কোডন এর স্টার্ট কোডন তো এটা থাকবে, এর পরের যেটা আছে GGC, এটা তো কোন অ্যামাইনো অ্যাসিড সেটা জানতে হবে, UCC কোনটা অ্যামাইনো অ্যাসিড জানতে হবে। এটা জানতে পারলে তুমি কেবল অ্যান্সারটা করতে পারবা। দিস ইজ 1, 2, 3 তেমন 7টা কোডন এখানে যুক্ত হয়ে আছে। এরকম স্ট্যান্ড সাধারণত তোমার ডিএনএ থেকে কপি হয়ে আসে। হয়তো এই স্ট্যান্ড কোনো একটি মেসেজের উত্তর বা কোনো একটি এনজাইমের একটা সিকোয়েন্স, এটা কোনো একটি পেপটাইডের সিকোয়েন্স। আমরা সাথে জানি কিছু এসেনশিয়াল বা কিছু অ্যামাইনো অ্যাসিডের পেপটাইড আছে, এগুলো আমার শরীরে বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে থাকে, হতে পারে সেরকম একটা
যেমন এখানে উত্তরটা দিয়ে দিয়েছে, the first is methionine, তারপরটা ছিল গ্লাইসিন, তারপরটা হলো সেরিন, তারপরটা হলো আইসোলিউসিন, তারপর গ্লাইসিন, অ্যালানিন, and this is স্টপ কোডন। এটা হলো স্টপ। সো এটাই হলো অ্যান্সার, এটাই হলো অ্যান্সার। মিথিওনিন, গ্লাইসিন, সেরিন, আইসোলিউসিন, গ্লাইসিন, অ্যালানিন, এটি হলো তোমার অ্যান্সার। তো পরীক্ষায় অ্যান্সারটা লেখা কিন্তু খুবই সহজ যদি তুমি সিকোয়েন্সটা তোমার মনে থাকে। তো দিস ইজ, এই যে স্ট্রাকচারটা দেখতেছো, সিঙ্গেল স্ট্রাকচার, সিঙ্গেল স্ট্যান্ড, এটি হলো তোমার প্রাইমারি স্ট্রাকচার, তোমরা ভালো করে জানো। দিস ইজ দ্য প্রাইমারি স্ট্রাকচার অফ এ প্রোটিন। এটি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, 6টা দেওয়া আছে, আসলে 6টা অ্যামাইনো অ্যাসিড দ্বারা তার প্রোটিন তৈরি হবে না। আমরা জানি যে প্রোটিনগুলো সাধারণত তোমার কমপক্ষে 50টি অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন পড়ে, কারণ তার মলিকুলার ওয়েটটা কমপক্ষে 5000 ডাল্টন হতে হবে। আর প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের অন অ্যান এভারেজ ওয়েট হলো প্রায় 100 বা 110 এর মতো। তো সেক্ষেত্রে 50টা অ্যামাইনো অ্যাসিড না হলে এটা প্রোটিন, হ্যাঁ এটা একটা পেপটাইড হবে বা পলিপেপটাইড হবে, কিন্তু এটা কোনো প্রোটিন নাও হতে পারে। সো দিস ইজ মেসেঞ্জার আরএনএ। আর এটা একটা রাইবোসোম, এটা হলো রাইবোসোম, যেটা রাইবোজোমাল আরএনএ বলা হয়। তো রাইবোসোমের ভিতরে বা রাইবোসোমাল আরএনএ তোমার দুটি ইউনিট থাকে, একটা লার্জ সাব ইউনিট, একটা হলো স্মল সাব ইউনিট। তো লার্জ সাব ইউনিট, স্মল সাব ইউনিট দুটি আলাদা আলাদা বসবাস করে। রাইবোসোমের ভিতরে দুটি সাব ইউনিট আছে, এটা হলো লার্জ সাব ইউনিট, এটা হলো স্মল সাব। প্রশ্ন আসতে পারে এটা আমি কেন তোমার দেখাচ্ছি, এর অর্থ হলো এটাই হলো তোমার ট্রান্সলেশনাল ফ্যাক্টরি, এটাই হলো তোমার মেসেঞ্জার আরএনএ, যেটা কিছুক্ষণ আগে দেখলাম। এই মেসেঞ্জার আরএনএটাই তোমার এর ভিতরে প্রবেশ করবে এদিক দিয়ে। এ প্রবেশ করার পরে ওই যে জেনেটিক কোড যে সে অনুযায়ী অ্যামিনো অ্যাসিড একের পরে পেপটাইড লিঙ্কেজ দ্বারা যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে এটি যতক্ষণ পর্যন্ত স্টপ কোডন না আসে ততক্ষণ পর্যন্ত পেপটাইড লিঙ্কেজ এটি সাপ্লাই করতে থাকবে, যোগ করতে থাকবে। যখন শেষ হয়ে যাবে মানে দুই সাব ইউনিট সেপারেট হয়ে যাবে, প্রোটিনটাও আলাদা হয়ে যাবে। এটির জন্য আমরা এখানে দেখা, আর এইটাকে সাধারণত রাইবোসোমাল আরএনএও বলা হয়, এটাকে রাইবোসোমাল আরএনএ বা আরআরএনএও বলা হয়। তো দুটি সাইট আছে, একটা পেপটাইড লিঙ্কেজ তৈরি হওয়ার সাইট আর একটা অ্যাকসেপ্টেন্স সাইট। এখানে অ্যাকসেপ্ট করা হয় অ্যামাইনো অ্যাসিডটাকে, আর এখানে পেপটাইড লিঙ্কেজ তৈরি হয়। একটা এক্সিট সাইট অনেক সময় বলে, যে সাইট দিয়ে তোমার যে যে অ্যামাইনো অ্যাসিডগুলো সাপ্লাই সেটা তখন বের হয়ে যায়। আমরা সেটা নিয়ে পরে একটু আলাপ করতেছি। দিস ইজ মেসেঞ্জার আরএনএ, যেটার ভিতরে প্রবেশ করতেছে। তো আমরা এখন ট্রান্সক্রিপশনের দিকে যাচ্ছি। এটা মোটামুটি আরেকটা আরএনএ আছে যেটির নাম হয়তো তোমরা শুনে থাকবে, সেটা হলো তোমার টিআরএনএ, সেটির নাম হলো ট্রান্সফার আরএনএ। এই যে আমি জেনেটিক কোডের কথা যেটা বললাম, জেনেটিক কোড, এই জেনেটিক কোডগুলো সাধারণত তোমার ট্রান্সফার আরএনএ সাপ্লাই করে থাকে, এগুলো ট্রান্সফার আরএনএ সাপ্লাই করে থাকে। অর্থাৎ ট্রান্সফার আরএনএ তোমরা হয়তো জেনে থাকবে যে ট্রান্সফার আরএনএ দুটি সাইড আছে, একটা হলো মাথার সাইড, এখানে আছে কিনা মনে হয় না। তো ট্রান্সফার আরএনএ যেটা, ট্রান্সফার আরএনএ দুটি সাইড থাকে, একটা হলো মাথার দিকের সাইড, একটা হলো নিচের দিকে টেল, হেড অ্যান্ড টেল দুটি সাইড থাকে। তো টেল যেটি, এই টেলের এর বিপরীত সিকোয়েন্স যুক্ত করা থাকে। যেমন এখানে ইউ, সাপোজ এর ইউ এ জি থাকে, ইউ ইউ জি আছে, তাহলে বিপরীত সিকোয়েন্সটা কি হবে, এর বিপরীত হবে এ, তাহলে এ এ সি, এটা যুক্ত থাকবে যাতে এটা এর সাথে যুক্ত হতে পারে। আর এটির যে জন্য যে রেসপন্সিবল অ্যামাইনো অ্যাসিড লিউসিন, এটি তার হেডে যুক্ত থাকে। সো এই সিকোয়েন্সটা যখন আসবে তখন তার এন্টিকোডন সাইটে এর সাথে একটা লিঙ্কেজ তৈরি করবে, কোডন এন্টিকোডন লিঙ্কেজ তৈরি করবে। আর লিঙ্কেজ তৈরি হওয়ার সাথে সাথে এই লিউসিন যে অ্যামাইনো অ্যাসিডটা সেটি সে তোমার পি সাইডে সাপ্লাই করে পেপটাইড লিঙ্কেজ তৈরি করে এক্সিট দিয়ে ট্রান্সফার আরএনএ বের হয়ে চলে যায়। আমি আবার বলছি, যখন তোমার এই রাইবোজোমের ভিতরে, এই রাইবোজোমের সাইজন এ ইউ জি এসেছে, ঠিক প্রথমে আসছে এ ইউ জি, তো মিথিওনিনকে সাপ্লাই করতে হবে। তো একটি ট্রান্সফার আরএনএ আমরা দেখব, ট্রান্সফার আরএনএ তার মাথায় মিথিওনিন লাগানো আছে, আর ঠিক তার টেলে এর বিপরীত যে সিকোয়েন্সটা ইউএসি এটি লাগানো আছে। তো ইউএসি ইজিলি এটার সাথে কোডন এন্টিকোডন কি বলে এটাকে কন্ট্রাকশনের মাধ্যমে এটা একটার সাথে যুক্ত হতে পারে। এর সাথে যখন যুক্ত হয়ে যাবে টিআরএনএ, তখন তার মাথায় যে মিথিওনিনটা আছে, সে মিথিওনিন এই সাইডে সাপ্লাই করবে, তার মিথিওনিন ট্রান্সফার হয়ে যাবে। তখন যেহেতু ট্রান্সফার আরএনএ তে আর কোনো মিথিওনিন বা অ্যামাইনো অ্যাসিড নেই, তখন সে আস্তে করে এক্সিট সাইডে আলাদা হয়ে যাবে, আর এই সিকোয়েন্সটা আসছে সামনের দিকে আগাবে। তখন এই যে সিইউএ এটি তখন চলে আসবে এখানে, আর সিইউ এর জন্য যে ট্রান্সফার আরএনএ তার মাথায় যে অ্যামাইনো অ্যাসিড আছে সে তখন চলে আসবে, আসার পর এখানে জি এ ইউ এই এন্টিকোডন এর সাথে যুক্ত হবে, যুক্ত হওয়ার তার মাথায় যে অ্যামাইনো অ্যাসিড আছে সেটা তখন মিথিওনের সাথে পেপটাইড লিঙ্কেজ হওয়ার পরে এটি যখন বের হয়ে যাবে তখন এটা এখানে চলে আসবে, তখন পরের সিকোয়েন্সটা আবার এখানে আসবে। এভাবে এটা আস্তে আস্তে আগাতে থাকবে, আর একের পর এক এইভাবে তোমার অ্যামাইনো অ্যাসিড গুলো সাপ্লাই হতে থাকবে।
তো আমরা আগে দেখে নেই আমাদের ট্রান্সক্রিপশন প্রসেসটা কিভাবে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে। আমরা এতক্ষণ মেসেঞ্জার আরএনএ এবং মোটামুটি কি বলে এটা ট্রান্সলেশন প্রসেসের একটা ওভারভিউ করেছি। এখন আমার যেটা জেনেটিক কোড যেটা কপি হওয়ার যে একটা সিস্টেম যেটাকে আমরা ট্রান্সক্রিপশন বলতেছিলাম সেটি নিয়ে এখন আমি আলাপে যাচ্ছি। আমি আবার বলছি যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি প্রসেসকে বলে রেপ্লিকেশন, আর ডিএনএ থেকে নির্দিষ্ট একটা অংশ জেনেটিক অংশ বা জিন যেটি সেটিকে কপি করার সিস্টেমকে বলা হয় ট্রান্সক্রিপশন প্রসেস। ট্রান্সক্রিপশন প্রসেসটা শুরু হবে কোথা থেকে, এটা আসলে আরএনএ পলিমারেজ সেটি আসলে এটাকে ডিটারমিন করবে। আমি যখন রেপ্লিকেশন পড়িয়েছি তখন বলেছিলাম যে রেপ্লিকেশন সেখানেই শুরু হবে, অরিজিন অফ রেপ্লিকেশন সেখানে শুরু হবে যেটা সিগমা ফ্যাক্টর সাধারণত আইডেন্টিফাই করে থাকে, কোথা থেকে রেপ্লিকেশন প্রসেসটা স্টার্ট হবে। তো এখানে আরএনএ পলিমারেজ যে এনজাইমটা আছে এই এনজাইমটা ডিটেক্ট করবে যে জিনের বিগিনিংটা কোন জায়গায়, অর্থাৎ হেক্সোকাইনেজ যে এনজাইমটা এর প্রথম যে মিথিওনিন সাইটটা, সবগুলোই তো মিথিওনিন থাকে কিন্তু একটা নির্দিষ্ট সিকোয়েন্স যেটা আছে এই সিকোয়েন্সের হেক্সোকাইনেসের জন্য যে অ্যামাইনো অ্যাসিড যে সিকোয়েন্স আছে এই টোটাল সিকোয়েন্সটা স্টাডি করার পরেই কিন্তু আরএনএ পলিমারেজ ওই জায়গায় এসে দাঁড়াবে যেখান থেকে এর শুরু হয়েছে জিনটা। তো ঠিক আছে, আরএনএ পলিমারেজ সেখানে এসে দাঁড়ানোর পরে তার কাজ হলো প্রথমে এই যে মাঝখানে যে এ ইউ জি সি এর মাঝখানে যে হাইড্রোজেন লিঙ্কেজ গুলো আছে এই লিঙ্কেজ গুলোকে ব্রেক ডাউন করা। তো ডিএনএ তে কিন্তু এটি হেলিক্স ব্রেকার যেটা ছিল তো হেলিকেজ এনজাইমটা এখানে কিন্তু সেই এনজাইমটা নেই। তো এই আরএনএ পলিমারেজে যুক্ত হওয়ার সাথে সাথেই তোমার এখান থেকে ডিএনএ গুলো এখান থেকে তোমার যে হাইড্রোজেন লিঙ্কেজ গুলো আছে এই লিঙ্কেজ গুলো তখন খুলে যেতে থাকে, খুলে যায় তখন দুটি স্ট্যান্ড সেপারেট হয়ে যায়। আর এই যে ভিতর পেছন অংশটুকু আছে এই পেছন অংশটুকু এটা একটা বাবলের মতো আকার ধারণ করে, মানে এক দুইটা প্যাচ খুলে যায় যার পরে এটা বাবলের ধারণ করে। আর একটা জিনিস তোমরা ভালো করে জানো ডিএনএ দুটি স্ট্যান্ড, একটা সেন্স একটা এন্টিসেন্স বা নন সেন্স স্ট্যান্ড বলা, অর্থাৎ দুটিতেই কিন্তু জেনেটিক ইনফরমেশন থাকে না, কোনো একটিতে থাকে আরেকটিতে থাকে না। বাট এটাকে স্টেবল করার জন্য দুটি স্ট্যান্ড যুক্ত হয়ে আছে হাইড্রোজেন লিঙ্কেজ দ্বারা। তো যেই স্ট্যান্ডে তোমার এই মেসেজটা থাকে সেই স্ট্যান্ডকেই তখন কপি করা শুরু হয়। তো ফার্স্টলি অ্যাটাচড টু দি ডিএনএ আরএনএ পলিমারেজ যেখান থেকে তোমার জিনটা বিগিনিং হচ্ছে। এই যে দেখতে হচ্ছে এখানে মোটামুটি দুটি লুপ খুলে গেছে, দুটি লুপ কিন্তু এখানে দুটি লুপ ছিল, এখানে একটা ছিল, এখানে হয়তো আরেকটা ছিল। দুটি লুপ খুলে যাওয়ার পরে এটি তোমার এরকম আকার একটা বাবলের মতো আকার ধারণ করেছে। তো এই যে পলিমারেজ এনজাইমটা কিন্তু এখানে আছে, সে সামনের দিকে আগাচ্ছে। আর এই যে সেন্স স্ট্যান্ড যের ভিতরে তোমার আসলে এই জেনেটিক ইনফরমেশন গুলো আছে এর নিউক্লিওটাইডকে কপি করে সে তখন এইরকম সিঙ্গেল স্ট্যান্ডার্ড নিউক্লিওটাইড ব্ল্যাকের পরে যুক্ত হতে থাকে আর চেন সামনের দিকে আগাতে থাকে। তো এটা সামনের দিকে আগায় এই লুপটা খুলে যাবে, তখন এটা এই চেনটাও সামনের দিকে আগাবে। এভাবে যতক্ষণ পর্যন্ত তোমার ইয়েটা আছে, যতক্ষণ পর্যন্ত তোমার এই জেনেটিক ইনফরমেশন জিনের এন্ড সাইজ না আসে ততক্ষণ পর্যন্ত পলিমারের সামনে আগাতে থাকবে। আর এই নির্দিষ্ট নিউক্লিওটাইড গুলো কপি করে তোমার ডিএনএ পলিমারেজ 3 যে এনজাইমটা সেই এনজাইমের মাধ্যমে তার বিপরীত যে নিউক্লিওটাইড সেটি তখন একের পর এখানে যুক্ত হতে থাকবে আর এই চেনটা আস্তে আস্তে বড় হতে থাকবে। তো এটা যখন এই লুপ খুলে দিবে তখন এটা এর সাথে পেঁচিয়ে যাবে। কেন প্রশ্ন হলো এটা পেঁচিয়ে যাবে কেন? কারণ ডিএনএ রেপ্লিকেশনের সময় আমরা দেখেছিলাম যে দুটি স্ট্র্যান্ড টোটাল সেপারেট হয়ে যায় কিন্তু একটা আরেকটার সাথে কিন্তু প্যাচ খায় না, একটা আরেকটার সাথে কিন্তু যুক্ত হয়ে যায় না পিছনে। কিন্তু কেন হয় না? কারণ হলো সেখানে নতুন একটি প্রোটিন ছিল যে নাম ছিল সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ বাইন্ডিং প্রোটিন, এসএসবি প্রোটিন বলা হচ্ছিল। ওটি কিন্তু যেখানে অরিজিন অফ রেপ্লিকেশন সেখানে কিন্তু যুক্ত থাকে, আর যুক্ত থাকার কারণে পিছন দিকের স্ট্যান্ড দুটো কিন্তু কোনো অবস্থাতেই পেঁচায় না। কিন্তু এইখানে তোমার এসএসবি প্রোটিন নেই, আর না থাকার কারণে এই যখন সামনে থেকে আগাতে থাকে এই লুপ যখন খুলে তখন এখানে একটা লুপ তৈরি হয়ে যায়, আরেকটা লুপ খুলে দেবে তখন আরেকটা লুপ নিচের দিকে পেঁচিয়ে যাবে। আর কিন্তু বাইরের যে অংশটুকু খুলে গেছে ওই অংশটুকুকে সে কপি করে সামনের দিকে আগাতে থাকে, যেমন এখানে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু শুরু হয়েছে এই জায়গা থেকে, শুরু হয়েছে কিন্তু এখান থেকে। এই দুটি লুপ কিন্তু আবার তোমার রিটুইস্টিং হয়ে গেছে, কারণ হলো যে এখানে এসএসবি প্রোটিন নাই। সো আর এই অংশটুকু কিন্তু এখান থেকে ঠিকই কপি করে নিয়ে আসছে, এই অংশটুকু এখান থেকে ঠিকই এটাকে কপি করে কিন্তু নিয়ে আসছে। এই অংশটুকু এখান থেকে দেখতে পাচ্ছ এটা এখান থেকে এখান এই পর্যন্ত মনে করতে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এই অংশটুকু কপি হয়ে গেছে অলরেডি, এবং পিছন থেকে ঠিক যখন সামনের দিকে আগাইছে তখন এই লুপটা খুলে গেছে কিন্তু এই লুপটা ঠিক এখানে রিটুইস্টিং হয়ে গেছে। এভাবে যতক্ষণ পর্যন্ত এই আরএনএ পলিমারেজ এর সাথে যুক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সে খুলতে থাকবে, আর ততক্ষণ পর্যন্ত এর যে বিপরীত যে নিউক্লিওটাইড গুলো সেটি এখানে এসে একের পর এক কপি হতে থাকবে।
আর এই চেনটা একদিকে যখন কপি হতে থাকে তখন এটা খুলে যেতে থাকে, এখানে যুক্ত হয়ে আছে, কপি হওয়ার পরে এটা খুলে যেতে থাকে, আর এই যে সামনের লুপ খুলে যাবে তখন সাথে সাথে এখানে আর একটা তোমার টুইস্টিং তৈরি হয়ে যাবে। তো এভাবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার জিনের অংশ আছে। যখন তোমার জিন শেষে, এখানে এটা শেষ, সে অবস্থাতে তখন এই আরএনএ পলিমার যেটা আছে এটা তখন এখান থেকে যখন সেপারেট হয়ে যাবে, সাথে সাথে স্ট্যান্ডটা তখন একদম টোটালটা আবার পেঁচিয়ে যাবে। এটা ডিএনএ, অরিজিনাল ডিএনএ থেকে গেল, বাট যে নির্দিষ্ট মেসেজের জন্য যে আরএনএটা সেটা কিন্তু এখানে তৈরি হয়ে গেল। এখন এটি তৈরি হওয়ার পরে আমি আগেই বলেছিলাম যে তৈরি হওয়ার পরে এটিকে অবশ্যই তোমার নিউক্লিয়াস থেকে বের হয়ে আসতে হয়। তবে নিউক্লিয়াস থেকে বের হওয়ার পরে আমি বলেইছিলাম একটি কথা, যেখানে এন্ডোনিউক্লিয়াস অনেক সময় থাকে। এই এন্ডোনিউক্লিয়াসের প্রভাবে কিন্তু তোমার এই যে নিউক্লিওটাইড আরএনএ যেটি আছে এই আরএনএ কিন্তু তোমার চপিং হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এটাকে প্রোটেক্ট করার জন্য আমার পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনের প্রয়োজন পড়ে। তো দিস ইজ পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। এখানে 3 প্রকারের করা হয় মডিফিকেশন। তো এখানে প্রোক্যারিওট আর ইউক্যারিওট দুটি কথা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে প্রোক্যারিওটে আসলে মডিফিকেশনের প্রয়োজন পড়ে না, কিন্তু ইউক্যারিওটে মডিফিকেশনের প্রয়োজন পড়ে। প্রোক্যারিওটে কেন পড়ে না? কারণ প্রোক্যারিওটের একটা জিনিস তোমার এখানে দেখো, প্রোক্যারিওটের এই যে অংশটুকু এটি এখনো নিউক্লিওটাইডের ভিতরেই আছে, এটি নিউক্লিয়াসের ভিতরেই আছে। আর প্রোক্যারিওটের সেল এককোষী প্রাণী, প্রোক্যারিওট গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এককোষী প্রাণী, একটাই মাত্র শরীরের কোষ। তো যে অংশটুকু এখানে কপি হয়ে যায়, অর্থাৎ এখানে কপি হওয়া মানে লেসটুকু বের হওয়া মাত্রই এটি রাইবোসোম রেডি সেখানে। কেন? সেলের বাইরে তার শরীরের কিছু নাই, কিন্তু আমার শরীরে সেলের বাইরে কিন্তু নিউক্লিয়াসের বাইরে কিন্তু সাইটোপ্লাজম আছে, তারপর তোমার কি বলে এটাকে সাইটোপ্লাজম আছে, তারপর এন্ডোপ্লাজম আছে, এগুলো কিন্তু আছে। কিন্তু কথা হচ্ছে যে প্রোক্যারিওটের কিন্তু এই জিনিসটা নাই, এককোষী প্রাণী, ওর একটা কোষের মধ্যে সবকিছু। সুতরাং এই লেসটা যখনই তৈরি হয়ে যায় এর সাথে সাথে তখন এটি রাইবোসোমের ভিতরে প্রবেশ করে যায়, যার কারণে এর মডিফিকেশন প্রয়োজন পড়ে বা এখানে নিউক্লিয়াস অ্যাকশন করার কোনো সুযোগও নেই। এটি যখনই তৈরি হয়ে গেল সাথে সাথে এক সাইডে একটা করে একটু বের হতে থাকে আর ওদিকে একটা করে তোমার ঢুকতে থাকে। যেমন তোমার স্টেন গানের গুলির কথা তুমি যদি চিন্তা করো, একটা করে গুলি বের হয়, একটা করে গুলি ঢোকে, একটা করে গুলি বের হয়, একটা করে গুলি ঢোকে। ঠিক একই অবস্থা এখানেও তাই ঘটে যে একটু অংশ এখানে কপি হয়, জাস্ট একটা টুইস্টিং হওয়ার মাত্রই, কয়েল হওয়া মাত্রই এই অংশটুকু তোমার ঢুকে যাচ্ছে তোমার রাইবোসোমের ভিতরে। আর রাইবোসোমের ভিতরে ঢোকার পরে এটা সেল, বিকজ রাইবোসোমের ভিতরে তোমার এই যে কোডগুলো আছে এই কোডগুলোকে ডিকোডিং করে ট্রান্সলেশন প্রসেসের মতো এখানে আরেক দিক দিয়ে তোমার অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স বা তোমার প্রোটিন বের হয়ে যাচ্ছে। সো সেখানে আসলে এন্ডোনিউক্লিয়াসের অ্যাটাক করার কোনো সুযোগ নেই। কিন্তু ইন কেস অফ ইউক্যারিওট সাধারণত এই ঘটনাটা ঘটে, যার কারণে এটিকে মডিফিকেশনের প্রয়োজন পড়ে, প্রসেসিং এর প্রয়োজন পড়ে। তো এখানে প্রসেসিং যেটা ঘটে সে 3টি স্টেপে বা 3টি ভাবে করা হয়। একটা হলো অ্যাড এ ক্যাপ টু দ্য 5 প্রাইম এন্ড। আমরা জানি যে মেসেঞ্জার আরএনএ বলো আর ডিএনএ বলো প্রত্যেকটারে 3 প্রাইম এন্ড 5 প্রাইম দুটো এন্ড আছে। তো এই যে এন্ড, এই 5 প্রাইম এন্ডে তোমার ক্যাপিং করা হয়, আর 3 প্রাইম এন্ডে টেইলিং করা হয়। অর্থাৎ মাথার দিকে ক্যাপ লাগানো হয় আর পছার দিকে এখানে টেল লাগানো হয়, যাতে এই হেড অ্যান্ড টেল দুটির যে কারিশমেটিক প্রভাব, এর প্রভাব এটি এন্ডোনিউক্লিয়াসের অ্যাক্টিভিটি থেকে জানে, এটি নিউক্লিয়াসের অ্যাক্টিভিটি থেকে জানে, এটি বাঁচতে পারে। আর এটা করা হয় স্প্লাইসিং আউট অফ দি ইন্ট্রনস অ্যান্ড এক্সন। এটি মেসেঞ্জার আরএনএ দুটি অংশ, ভালো করে মনে রাখবা, ইন্ট্রনস অ্যান্ড এক্সনস কারণ মেসেঞ্জার আরএনএ দুটি অংশ। অনেক সময় ভেগ কিছু সিকোয়েন্স চলে আসে, অনেক সময় ট্রান্সক্রিপশন হওয়ার সময় ভেগ কিছু সিকোয়েন্স কিন্তু চলে আসে, এগুলোকে অবশ্যই তোমার কেটে বাদ দিতে হয়, এগুলোকে কেটে বাদ দিতে হয়, সেই অংশকে বলা আছে ইন্ট্রনস। আর এক্সন যেটা, সেটা হলো রিয়েল জেনেটিক কোড, যেটাকে কোড করার মতো অ্যামাইনো অ্যাসিড তোমার শরীরের ভিতরে বিদ্যমান। সো এক্সন গুলোকে রেখে ইন্ট্রনস গুলোকে এখান থেকে কেটে বাদ দেওয়া হয়, আদারওয়াইজ ওটাকে স্টপ কোডন মনে করে কিন্তু রাইবোসোম এখানে সেপারেট হয়ে যেতে পারে। সো টোটাল যে প্রোটিনটা সিনথেসিসের জন্য যতটুকু অ্যামাইনো অ্যাসিড এখানে লাগানোর দরকার ছিল রাইবোসোম কিন্তু লাগাতে পারবে না। এই জন্য শরীরে এটা ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়ার পরেই এই ইন্ট্রনস গুলোকে আগে করে শরীর থেকে কেটে বাদ দেয়। বাদ দেওয়ার পরে যে রিয়েল প্রয়োজনীয় যে সিকোয়েন্সটা থাকে এই সিকোয়েন্সের তোমার 5 প্রাইম এন্ডে তোমার ক্যাপ লাগানো হয় আর 3 প্রাইম এন্ডে তোমার টেল লাগানো হয়। এই ক্যাপ এবং টেল কিন্তু আমার অর্ডিনারি ক্যাপ এবং টেল, এটাও অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স, আমরা সেটা নিয়ে একটু আলাপ করব।
এটা হলো ক্যাপিং। বাম দিকে অংশটুকু দেখতেছো, এই অংশটুকু ক্যাপিং। আর ক্যাপিংটা করা হয় এই মডিফাইড একটি তোমার কি বলে নিউক্লিওটাইড দ্বারা, যেটা নাম 7 মিথাইল জিটিপি। 7 মিথাইল জিটিপি এই অংশটুকু এখানে লাগানো হয়। দিস ইজ দা এই ক্যাপ, এই অংশটুকু এখানে লাগানো হয়। আর এই যে নীল অংশটুকু দেখতে পাচ্ছ, এই নীল অংশটুকু আসলে এক্সন এরিয়া, এর ভিতরে রিয়াল সিকোয়েন্সটা আছে। আর এই যে অংশটুকু দেখতেছো, এই অংশটুকু হলো তোমার, এই অংশটুকু হলো তোমার কি টেল। এটা 5 প্রাইম এন্ডসে এটা লাগানো আছে, আর 3 প্রাইম এন্ডসে টেল লাগানো আছে। টেল কোন সময় পলি এ টেলও বলা হয়। পলি এ টেল অর্থ পলি মানে অনেকগুলো, এ মানে অ্যাডেনিন, অনেকগুলো অ্যাডেনিন বা অ্যাডেনিনের যে বিপরীত সিকোয়েন্স ইউরাসিল, এগুলো এখানে তখন যুক্ত হয় অনেকগুলো। কতগুলো বলতেছে? প্রায় 50 থেকে 100টি, অনেকগুলো এখানে যুক্ত করা হয়। এই যুক্ত হতে থাকলে টেলটা অনেক বড় হয়ে যায়। আর এই টেল যখন আর এই হেড যখন এর সাথে যখন পেঁচিয়ে যায়, তখন এই যে কোডিং রিজিয়নটা, এই রিজিয়নটা তোমার নিউক্লিয়াস এনজাইমের যে নটোরিয়াস প্রভাব, এখান থেকে সে কিন্তু বাঁচতে পারে। যার কারণে যদি চপিং হয় তাহলে টেল, চপিং হলে হেড হয়তো চপিং হয়ে কেটে যেতে পারে, কিন্তু বাই দিস টাইম এই অংশটুকু কিন্তু সেফ থাকবে। এন্ড ফর দিস রিজন এখানে ক্যাপিং এবং টেইলিং কিন্তু করা হয়। ইন্ট্রন স্প্লাইসিং, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে মেসেঞ্জার আরএনএতে দুটি অংশ থাকলে এক্সন আর হলো ইন্ট্রনস। আর এক্সন গুলোতেই তোমার এই যে অংশটুকু দেখলাম, এই অংশটুকুর ভিতরে আসলে এক্সন আছে, এর ভিতরে কোনো প্রকারের ইন্ট্রনস নাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা এক্সন দেখা যাচ্ছে, ইন্ট্রনস দেখা যাচ্ছে। এই অংশটুকু আসলে কোড করার মতো কিছুই নাই, বাবলের মতো একটা অংশ তৈরি হচ্ছে হঠাৎ করে। এই অংশটুকু তোমার ট্রান্সলেশন প্রসেসে ইন্টারাক্ট করে, সো এই অংশটুকু কেটে বাদ দিতে হবে। এই বাদ দেওয়ারকে বলা হচ্ছে তোমার স্প্লাইসিং। তো এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, একজন ইন্ট্রন, একজন ইন্ট্রন, একজন, এগুলো কিন্তু তোমার মেসেঞ্জার আরএনএর সাথে কিন্তু যুক্ত অবস্থায় আছে। যুক্ত অবস্থায় যখন থাকে তখন এই অংশটুকু তোমার ট্রান্সক্রিপশনের মডিফিকেশনের মাধ্যমে ক্যাপ এবং টেল হওয়ার পরে এই অংশটুকু কিন্তু কেটে বাদ দেওয়া হচ্ছে, কেটে যাচ্ছে। তো এটা কাটা হয় তোমার এক্সোনিউক্লিয়াস দ্বারাই কাটা হয়। তো এটি যখন কেটে বাদ হয়ে যায় তখন এই অংশটুকু লাইগেজ এনজাইম দ্বারা আবারও যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে যে অংশটুকু দেখলে এখানে আর কোনো প্রকারের ইন্ট্রনস কিন্তু নাই। ইন্ট্রনস যখন নাই তখন ইট ইজ রেডি টু লিভ দি নিউক্লিয়াস। দেখতে পাচ্ছেন নিউক্লিয়াসের ভিতরের অংশ এটা, আর এইখান থেকে এটা এখন বের হয়ে সাইটোপ্লাজমে চলে আসতেছে। এটা হলো নিউক্লিয়াসের ভিতরে এই পোস্ট মডিফিকেশন যেটা সেটা ঘটলো, ঘটার পরে এটি সাইটোপ্লাজমের ভিতরে চলে আসে। সাইটোপ্লাজম আসার পরে এটি রাইবোসোমের খোঁজ করে, রাইবোসোম কাছাকাছিই থাকে। সো এই যা কিছু ঝড়ঝাপটা সেটা যেন এই দুটি টেল এবং হেডের উপর দিয়ে যায়, আর এই অংশটুকু যেন সরাসরি তোমার রাইবোসোমে ঢুকতে পারে, এই জন্য এটাকে মডিফিকেশন করা হয়। সো দিস ইজ ইন্ট্রন স্প্লাইসিং। আর এর মাধ্যমে সাধারণত এই 3 প্রকারের মাধ্যমে সাধারণত এটিকে মডিফিকেশন করা হয়। মডিফিকেশন হওয়ার পরেই কিন্তু তোমার চলে আসবে এটি ট্রান্সলেশন প্রসেসের মাধ্যমে। তো এটা হলো তোমার প্রসেসিং আরএনএ, যেটা সেটা হলো এটা সামারি এখানে দেওয়া আছে। তো প্রোক্যারিওটের কথা আমি বলেছি, এটা কোনো প্রকার প্রয়োজন পড়বে না। আর প্রোক্যারিওটের তৈরি হওয়ার পরে এই অংশটুকু এখানেই তৈরি হয়, নিউক্লিয়াসের পাশেই। তো এই মাথাটুকু জাস্ট বের হলেই এইখানেই তোমার রাইবোসোম লাগানো আছে। এই রাইবোসোমের ভিতরে সরাসরি প্রবেশ করে প্রোটিন তৈরি করে, যার কারণে প্রোক্যারিওটের প্রয়োজন পড়ে না। কিন্তু ইউক্যারিওটের ক্ষেত্রে তোমার এই প্রসেসিং এর প্রয়োজন পড়ছে। তো ওই পর্যন্তই ছিল আমাদের ট্রান্সক্রিপশন প্রসেস, যে প্রসেসের মাধ্যমে তোমার ডিএনএ থেকে একটা আরএনএ তৈরি হয়ে গেল। এখন এই আরএনএ নিউক্লিয়াস থেকে এখন এন্ডোপ্লাজমে চলে আসতেছে, সাইটোপ্লাজমে চলে আসতেছে। সাইটোপ্লাজমে আসার পরে এটা এখন রাইবোসোম বা রাইবোসোমাল আরএনএ যেটি আছে আমি দেখাচ্ছি, সেটি দুটি সাব ইউনিট থাকে। এর ভিতরে যখন এই মেসেঞ্জার আরএনএটা প্রবেশ করে যাবে তখন এখান থেকে প্রোটিন সিনথেসিস হবে। তো এটির 3টা পার্টস আছে। একটা হলো ইনিশিয়েশন বা স্টার্ট করো। তার আগে একটু জিজ্ঞাসা করে নিই তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, একটু আমরা জিজ্ঞেস করে নিই। তোমাদের ট্রান্সক্রিপশন সম্পর্কে কোনো জিজ্ঞাসা আছে? জিজ্ঞেস করছি ট্রান্সক্রিপশন সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলো, না হলে আমরা চলে ট্রান্সলেশন চলে যাই। না স্যার নাই। ওকে, থ্যাংক ইউ। তো তাহলে আমরা ট্রান্সলেশনে আমরা বলেছিলাম এখানে 3টি অংশ আছে, 3টি পার্টস আছে। এটা হলো ইনিশিয়েশন, ইলংগেশন এন্ড টার্মিনেশন।
ইনিশিয়েশন সম্পর্কে আমি একটু হলে তোমাদের হিন্টস দিয়েছি, কোথা থেকে ট্রান্সলেশন প্রসেসটা শুরু হবে। সো স্টার্ট কোডনে এটা শুরু হবে, স্বাভাবিক কথা। আর কোথায় যে শেষ হবে সেটা অবশ্যই আমরা জানি স্টপ কোডনে শেষ হবে, সেটা আমরা আলাপ করেছি। আর মাঝখানে যে ইলংগেশন সেটি নিয়েও আমি তোমাদের আলাপ করেছি, যে নির্দিষ্ট কোডন অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড গুলো একের পর এক যুক্ত করবে। আর যুক্ত করবে কে, সেটা আমি বলেছি অলরেডি, ট্রান্সফার আরএনএ সেটিকে যুক্ত করবে। প্রসেসটা এখন একটু দেখাচ্ছি। লেটস মেক এ প্রোটিন। এটি সম্পর্কে আমাদের অলরেডি আমি দেখেছি। এটা হলো রাইবোসোম, যেটি দুটি সাব ইউনিট আছে, এটা লার্জ সাব ইউনিট, এটা হলো তোমার স্মল সাব ইউনিট। এবং দুটি সাইড আছে, এটা হলো পি সাইড, আই মিন এখানে পেপটাইড লিংকেজ তৈরি হয়। আর এ সাইড যেখানে অ্যামাইনো অ্যাসিডটা আসে যুক্ত হয়। প্রথমে সে যুক্ত হলে এটির টিআরএনএ এর পিছনে যে অ্যান্টিকোডনটা আছে, এই অ্যান্টিকোডন সে কোডনের সাথে যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে এটি ট্রান্সফার হয়ে এখানে চলে আসে। এখানে চলে আসার সাথে সাথেই অ্যামাইনো অ্যাসিড এখান থেকে ট্রান্সফার হয়ে পেপটাইড লিংকেজের সাথে যুক্ত হয়ে গেল। যুক্ত হওয়ার পরে সেটি এক্সিট দিয়ে বের হয়ে চলে গেল। আবার আরেকটা ঠিক তারপরে সিকোয়েন্সে চলে আসে এখানে। এই সিকোয়েন্স অনুযায়ী আরেকটা টিআরএনএ সাথে যুক্ত হয় এখানে। ওটা যখন বের হয়ে চলে গেল তখন সে সামনে চলে আসলো। যে অ্যামাইনো অ্যাসিডটা স্টার্ট কোডন যেটা ছিল, স্টার্ট অ্যামাইনো অ্যাসিড মিথিওনিন ছিল। এর পরে সিকোয়েন্সের মাথায় যে অ্যামাইনো অ্যাসিডটা ছিল, সে অ্যামাইনো অ্যাসিডটা আসে মিথিওনিনের সাথে যুক্ত হয়ে যায়। এই জায়গায় এসে আর যুক্ত হওয়া মাত্র টিআরএনএ বের হয়ে চলে যায়। এটা যখন সামনের দিকে আগায় মানে এখানে আরেকটা তোমার এক কোডন চলে আসে। এইভাবে একের পর এক কোডন গুলো আসতে থাকে। আর এইভাবে একের পর এক পেপটাইড লিংকেজ গুলো তৈরি করতে থাকে। আমরা দেখতেছি সেটা। দিস ইজ ফার্স্ট মেসেঞ্জার আরএনএ, যেটা প্রবেশ করছে প্রথমে চলছে পি সাইটে, বিকজ এটি এখানে পেপটাইড লিংকেজ তৈরি হওয়ার কিছু নাই, কারণ এটা তোমার স্টার্ট কোডন, মিথিওনিন, এটি প্রথম আসবে। তোমরা দেখতে পাচ্ছি ইনিশিয়েশন শুরু হয়ে যাচ্ছে। দিস ইজ টিআরএনএ, এটি হলো টিআরএনএ, যার পিছনের দিকে অ্যান্টিকোডন, অর্থাৎ কোডনের ঠিক বিপরীত সিকোয়েন্স, মানে এ এর বিপরীতে ইউ, ইউ এর বিপরীতে এ, জি এর বিপরীতে সি, বাট কোড করতেছে কিন্তু এটা কি, কোড করতেছে কিন্তু এটা কি, কারণ এ ইউ সি এর জন্য স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড হলো মিথিওনিন। এই মিথিওনিনটা এর মাথায় যুক্ত হয়ে আছে। সো এটি যখন এর সাথে যুক্ত হবে তখন এই মিথিওনিন সে পি সাইডে ছেড়ে দিয়ে তখন এ পার দিয়ে বের হয়ে চলে যাবে। সো নাও দি পি সাইড কন্টেইনস দিস মিথিওনিন। এরপরে আসতেছে সি ইউ এ, এর জন্য স্পেসিফিক যে টিআরএনএ, এই টিআরএনএ হলো এটা, তার অ্যান্টিকোডন জি এ ইউ, বিকজ সি ইউ এ আছে, তার অ্যান্টিকোডন হলো জি এ ইউ। আর এর রেসপেক্টিভ এই সিকোয়েন্সের রেসপেক্টিভ অ্যামাইনো অ্যাসিডটা এর মাথায় লাগবে। সে এখন চলে আসবে এইখানে, সে কিন্তু চলে আসছে, এসে যুক্ত হয়ে গেছে অ্যামাইনো অ্যাসিড এর সাথে, জাস্ট এই মিথিওনিনটা এখন এর সাথে লিংকেজটা তৈরি হচ্ছে। লিংকেজ তৈরি হওয়া মাত্র এটা কিন্তু খুলে যাবে, খুলে যাওয়ার পরেই সে কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ, যখন আসে লিংকেজ তৈরি হচ্ছে সে কিন্তু এখন চলে আসছে পেপটাইড সাইটে, পি সাইটে। এটি জাস্ট এসে যুক্ত হওয়া মাত্র এটা তার বের হয়ে চলে যাবে। আর একটা অ্যামাইনো অ্যাসিড ইজ রেডি, একটা অ্যামাইনো অ্যাসিড মানে রেডি হচ্ছে। সো এই অংশটা যখন চলে যায় তখন এই অংশটাকে সে এর সাথে যুক্ত হয়ে যায়। এই যে যুক্ত হচ্ছে অলরেডি, দেখা যাচ্ছে একটা লিংকেজ এসে যুক্ত হয়েছে, ছাড়েনি কিন্তু যুক্ত হয়ে গেছে। সো এটা যখন এর সাথে যুক্ত হয়ে গেল তখন এটা চলে আসবে এইখানে, আর এটা চলে গেছে বাইরে। সো দেখতে পাচ্ছ এটা চলে আসছে এখানে, এটি লিংকেজ তৈরি হচ্ছে এর সাথে। এটি যখন এইটা যখন ছেড়ে দিবে সাথে সাথে এটা বের হয়ে চলে যাবে, আর এটা চলে আসবে আরেকটা অ্যামাইনো অ্যাসিড রেডি হচ্ছে এই সিকোয়েন্স হয়েছে। সো এটা চলে আসতেছে এখানে। এখন এটা হলো তোমার টার্মিনেট বা স্টপ কোডন চলে আসছে। স্টপ কোডন চলে আসলে তো এর জন্য আর কোনো অ্যামাইনো অ্যাসিড না থাকার কারণে তখন সেটা ইজিলি এটা ছেড়ে দিবে, সে পার্শ্ব লিংকেজ হতে পারছে না যদি অ্যামাইনো অ্যাসিড নাই। সো এটা তখন সেপারেট হয়ে যাবে, এটাও সেপারেট হয়ে যাবে, এই টিআরএনএ এমআরএনএ হলে বের হয়ে যাবে, তখন রাইবোসোম থেকে চলে যাবে। সো এভাবেই এইরকম একটা সিকোয়েন্স দিয়ে মাঝখানে ক্রস, মানে এই মাঝখানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড 199 200টা দেখাচ্ছে। এভাবে একের পর এক অ্যামাইনো অ্যাসিড গুলো যুক্ত হতে থাকে, আর চেন আস্তে আস্তে বড় হতে থাকে। আর যেহেতু এখানে কোনো প্রকারের কোনো লিংকেজ নাই এক্সেপ্ট দি পেপটাইড লিংকেজ, এই জন্য এটাকে বলা আছে প্রাইমারি স্ট্রাকচার অফ দ্য প্রোটিন। সো টার্মিনেশন কিভাবে ঘটলো, তাহলে স্টপ কোডন চলে আসার মাত্র, যেহেতু স্টপ কোডনের সাথে আর কোনো টিআরএনএ নেই, সেটা কারোর সাথে যুক্ত হতে পারছেন। আর যুক্ত হতে আপনার কাজই হলো পি সাইড থেকে বের হয়ে চলে যাবে, সেটা ছেড়ে দিবে, বের হয়ে চলে যাবে, বের হয়ে চলে যাওয়ার মাত্রই তোমার এটি টার্মিনেশন ঘটে যাবে। এন্ড প্রোডাক্ট প্রাইমারি স্ট্রাকচার অফ দ্য প্রোটিন, এবং এখানে শুধুমাত্র পেপটাইড লিংকেজ থাকে, এটা হলো সেই জিনিস। এখন প্রশ্ন হলো যে এই যে নাসেন্ট প্রোটিন যেটা তৈরি হলো, এটা কিন্তু এখনো অ্যাক্টিভ। আমরা জানি এই প্রোটিন কিন্তু তার প্রাইমারি স্ট্রাকচারে অ্যাক্টিভ থাকে না, আর অ্যাক্টিভ না থাকলে এটাকে তোমার অ্যাক্টিভ করার জন্য তখন আদার্স লিংকেজ যেগুলো আছে সেই লিংকেজ গুলোর সাথে যুক্ত করতে হয়। তোমার হাইড্রোজেন লিংকেজ, ভ্যান্ডার লিংকেজ, আয়নিক লিংকেজ, কোভ্যালেন্ট লিংকেজ ইত্যাদি লিংকেজ গুলো যখন, তারপর ডাইসালফাইড লিংকেজ, এই লিংকেজ গুলো যুক্ত হতে থাকে, তখন কিন্তু প্রাইমারি স্ট্রাকচার আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। প্রাইমারি থেকে আস্তে আস্তে সেকেন্ডারি যায়, যেখানে তোমার হেলিক্যাল স্ট্রাকচার, বিটা প্লেটেড শীট থাকে,
এরপরে তোমার সেকেন্ডারি থেকে টারশিয়ারি স্ট্রাকচারে যায়, টারশিয়ারি আরো কিছু লিঙ্কেজ যুক্ত হয়। এরপর আসে কোয়াটারনারি স্ট্রাকচারে, যেখানে কোনো প্রকারের এই মানে কোনো প্রকারে প্রোটিনটাকে চেনা যায় না যে আসলে কোন প্রকার এন্ড কোন তার টেল চেনা যায় না, এত প্যাশন অবস্থায় থাকে। তবে কিছু প্রোটিন থাকে টারশিয়ারি স্ট্রাকচার অ্যাক্টিভ হয়, আর কিছু প্রোটিন থাকে তোমার কোয়াটারনারি স্ট্রাকচার অ্যাক্টিভ হয়। তো যেই স্ট্রাকচার একটি অ্যাক্টিভ হোক না কেন সেই স্ট্রাকচার থেকে নিয়ে যেতে হবে। তো সেটিকে বলা হচ্ছে তোমার পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। বিশেষ পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন কিছু কথা এখানে লেখা আছে, যেমন আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো এখানে লেখা আছে যে new polypeptides usually fold themselves spontaneously into their active conformation. However, some proteins are held and guided in the folding process by chaperone proteins. এখানে যে কথাটা বলা হলো যে এটা ফোল্ডিং হয়, বিভিন্ন ভাবে ফোল্ডিং হতে থাকে, যেটা প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে টারশিয়ারি কনভার্ট হয়েছে, সেটা হলো তোমার স্ট্রাকচারাল মডিফিকেশন। এটি ঘটবে, এটা না ঘটলে আসলে প্রোটিন অ্যাক্টিভ হবে। দৈর্ঘ্য বলতেছে যে কিছু প্রোটিন আছে যেগুলোতে বিভিন্ন প্রকারের গ্রুপ যুক্ত হতে হয়, যে কথাটা আমি কিছু হলে একটু হলো টাচ দিয়েছি, যেমন যুক্ত হতে হয় সুগার, যুক্ত হতে হয় মানে কার্বোহাইড্রেট যুক্ত হতে হয়, ফসফেট গ্রুপ যুক্ত হতে হয়, ফ্যাটেস যুক্ত হতে হয়, অন্যান্য মলিকুলস করে সাধারণত কোভ্যালেন্টলি এর সাথে যুক্ত হতে হয়, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হতে হয়। যেতে অ্যাসিড গ্রুপ আছে, অ্যালকালাইন গ্রুপ আছে, তারপরে তোমার কি বলে এটাকে হাইড্রোক্সিল গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপের সাথে কিন্তু বিভিন্ন প্রকার কম্পাউন্ড ফ্যাটেস যুক্ত হতে হয় অ্যালকোহলিক গ্রুপের সাথে, ফসফেট যুক্ত হতে হয় অ্যালকোহলিক গ্রুপের সাথে, ইত্যাদি ইত্যাদি। তো এই যখন কার্বোহাইড্রেট যুক্ত হয় তখন আমরা জানি সেটার নাম হয় গ্লাইকোপ্রোটিন, যে ফসফেট যুক্ত হলো ফসফোপ্রোটিন, ফ্যাটেস যুক্ত হলে সেটা হলো লাইকোপ্রোটিন, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো যখন যুক্ত হয়ে যায় এবং নিউক্লিক অ্যাসিডের সাথে যুক্ত হয়, যেটা আমরা নিউক্লিওপ্রোটিন বলা হয়, এর মধ্যে যুক্ত হতে পারে। নিউক্লিক অ্যাসিডের ফসফেট গ্রুপগুলো যেটা আছে সেই ফসফেট গ্রুপগুলোর মধ্যে যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে সেগুলো নিউক্লিওপ্রোটিনে বলতে এক একটি প্রোটিনের এক এক রকম অ্যাক্টিভিটিস থাকে। তো কোন প্রোটিনটা কোন কাজের জন্য তৈরি হয়েছে বা কোন প্রোটিনটা আমার প্রয়োজন কাজের জন্য, সেই প্রোটিনটাকে মডিফাই করার জন্য প্রাইমারি স্ট্রাকচারের সাথে সেই সমস্ত গ্রুপগুলো যখন যুক্ত হতে হয়, তো প্রাইমারি স্ট্রাকচারের সাথে সেই সমস্ত গ্রুপ যুক্ত হওয়ার পরে এই প্রোটিনটা ওই কাজের জন্য তখন অ্যাক্টিভ হয়ে পড়ে, তখন সেগুলো সেই জায়গাতে সেই পদগুলো বা সেই কাজগুলো তখন করতে থাকে। এটাকে বলা আছে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। আবার অনেক প্রোটিন আছে যেগুলো সিগন্যাল ট্রান্সডাকশন হিসেবে কাজ করে, বিভিন্ন সিগন্যাল সিকোয়েন্স করে বা ক্যারি করে থাকে। তো সমস্ত প্রোটিন গুলো হরমোন হিসেবে অনেক সময় তৈরি হয়ে থাকে, হরমোন হিসেবে কাজ করে, তো সেগুলো মডিফিকেশন সেভাবে হয়। তো বেসিক্যালি মডিফিকেশন ঘটে দুই টাইপ, একটা হলো বিভিন্ন গ্রুপ অ্যাডিশন, আর একটা হলো তোমার প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি স্ট্রাকচারের মডিফিকেশন। এই দুটি মডিফিকেশনই বেসিক ঘটে। এছাড়াও তোমার সিগন্যাল ট্রান্সডাকশনের ক্ষেত্রে এটা কিছু মডিফিকেশন ঘটে, সেখান থেকে হরমোন তৈরি হতে পারে। তো সে সমস্ত প্রোটিন গুলো তোমার আবার অনেক সময় ডিপোজিশন প্রোটিন বা বিভিন্ন প্রকারের গ্রুপ প্রোটিন যেগুলো আছে, যেমন ধরো যে চোখের আইবলের জন্য যে প্রোটিনের প্রয়োজন পড়বে, নিশ্চয় স্কিন কালারের জন্য সেই প্রোটিনের প্রয়োজন পড়বে। এই যে মডিফিকেশন, এটা বিভিন্ন ভাবে মডিফিকেশন হয়ে তখন এই বিভিন্ন পারপাস, যার কারণে একটা ইনফ্লুয়েন্স আস্তে আস্তে প্রোটিন ডিপোজিট হতে আস্তে বড় হয়, একটা বেবি আস্তে আস্তে বড় হতে থাকে ডিউ টু ডিপোজিশন অফ প্রোটিন, এবং তার ভোকাল কর্ড, তার তোমার কণ্ঠস্বর, তারপর তোমার চোখের দৃষ্টি, চুলের কালার, চোখের কালার, তারপর তোমার ইত্যাদি ইত্যাদি যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো আছে, তার কথাবার্তা, তার বিহেভিয়ার এটসেট্রা, যে বিভিন্ন প্রকারের এগুলো আছে, এগুলো প্রোটিনের মাধ্যমে হয়ে থাকে। এই সমস্ত মডিফাই এই প্রাইমারি স্ট্রাকচার গুলো ওইভাবে মডিফাই হয়ে সেই সমস্ত অ্যাক্টিভিটিস তখন শো করে থাকে। এটাই হলো তোমার পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। তো দিস ইজ সামারি। আমরা এতক্ষণ পর্যন্ত যা আলাপ করেছি তোমার কি বলে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, তার সামারি হলো মোটামুটি এরকম। রেপ্লিকেশন মানে একটা ডিএনএ থেকে এটা ডিএনএ, এই ডিএনএ থেকে একটা ডিএনএ ছিল, সেটা রেপ্লিকেশন হলে তোমার দুটা ডিএনএ তৈরি হবে। আর ডিএনএ কোনো অংশ যদি কপি হয় তাহলে সেটাকে ট্রান্সক্রিপশন বলে, সেখান থেকে একটা স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি হবে। আর আরএনএ তৈরি হওয়ার পরে এর ভিতরে যে 3 প্রকারের মডিফিকেশন ছিল সেই 3 প্রকার মডিফিকেশন ঘটবে। এই মডিফিকেশন ঘটার পরে এটি তোমার নিউক্লিয়াস লেভেলে সাইটোপ্লাজমে আসবে। সাইটোপ্লাজমে আসার পরে এখানে রাইবোসোমের মাধ্যমে যুক্ত হয়ে এটি তোমার প্রাইমারি স্ট্রাকচারের প্রোটিন তৈরি হবে। তো প্রাইমারি স্ট্রাকচারের প্রোটিন যখন আবার মডিফিকেশন হবে তখন সে অ্যাক্টিভ প্রোটিন তৈরি হবে। তো এইভাবে আমার শরীরের ভিতরে এই সেন্ট্রাল ডগমার মাধ্যমে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন তৈরি হয়ে থাকে। তো এই পর্যন্তই ছিল তোমার আলাপ। এখানে একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা তোমাদের আমি বলেছি মোটামুটি যে এরকম প্রশ্ন পরীক্ষায় থাকে। তারা একটা প্রশ্ন বলেছে, তুমি একটু খেয়াল করে দেখো। দি অ্যান্টিকোডন ইউএসি belongs to a tRNA that recognize and binds to a particular amino acid.
what would be DNA base code for this amino acid? অর্থাৎ এখানে ট্রান্সফার আরএনএ যেটা কথা শুনতে পাচ্ছ? জি স্যার। এখন বলো, অ্যান্সারটা বলো। অ্যান্টিকোডন যেটা ইউএসজি বিলংস টু টিআরএনএ, অ্যান্টিকোডন কিন্তু এটা, যেটা একটা অ্যামাইনো অ্যাসিডকে রিকগনাইজ করতেছে, তাহলে ডিএনএ তে তার সিকোয়েন্সটা কি ছিল? প্রশ্নটা বুঝছো কিনা? এটিজি। এটিজি। আর কেউ? জি স্যার, এটিজি। আচ্ছা, উত্তরটা দেখি। উত্তরটা হলো টিআরএনএ তে ছিল ইউএসএ, যেটা ছিল ইউএসসি, যেটা অ্যান্টিকোডন ছিল। তাহলে এমআরএনএ তে ছিল এইউজি, ঠিক আছে না? তাহলে ডিএনএ তে ছিল টিএসসি, এটিজি নয়, দিস ইজ টিএসসি, ঠিক আছে? সো কত ছোট একটা জিনিস, উত্তর কিন্তু ভুল হয়ে গেল। কারণ হলো যে এর বিপরীতে অবশ্যই ডিএনএ তে টি আসবে, সে তোমরা জানো যে এখানে এর বিপরীতে টি থাকবে, এর বিপরীতে এ, আর জিরো সি। সো অ্যান্সারটা কিন্তু ভুল হলো। সো বি কেয়ারফুল। এরকম কিন্তু ছোটখাটো প্রশ্ন অনেক সময় কনফিউজ করার জন্য অনেক সময় থাকে। সো একটু বুঝে শুনে অ্যান্সার করবে, ঠিক আছে? জি স্যার। ওকে, তো এই পর্যন্তই তোমাদের সাথে আমার আলাপ মোটামুটি। আর তোমাদের এর পরের অংশটুকু যেটি আছে নিউট্রিশনের, সেই অংশটুকু প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম মুর্তজা স্যার তোমাদের সাথে শেয়ার করবেন। তো